গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাহিত্য মেলা মানে তোমাদের বাংলা বই থেকে একটা মজার কবিতা নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, পড়ার প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একটু গল্প করে নিই, হ্যাঁ? আচ্ছা, তোমরা বাঘ দেখেছো? কোথায় দেখেছো? চিড়িয়াখানায়, তাই তো? বাহ, কেমন লেগেছে তোমাদের বাঘকে এরকম সামনাসামনি দেখে? বাহ, খুব ভালো। আর যারা এরকম সামনাসামনি মানে কোনো চিড়িয়াখানায় গিয়ে দেখোনি, তারাও তো বাঘ দেখেছো, তাই তো? কোথায়? ছবিতে দেখেছো তোমরা। হ্যাঁ, তো আমরা সবাই মোটামুটি বাঘকে চিনি, তাই তো? তো এই বাঘ সম্পর্কে যদি তোমাদেরকে কিছু কথা বলতে বলা হয়, কি বলবে? বলো দেখি কয়েকজন। বাহ। তো বাঘকে আমরা সাধারণত কিভাবে জানি, চিনি? যে বাঘ কোথায় থাকে? না, গভীর বনে থাকে। হ্যাঁ? আহ, বা তোমরা যেমন বলছো চিড়িয়াখানাতে দেখেছো। বাঘ কেমন ধরনের প্রাণী? না, মাংসাশী প্রাণী, তাই তো? খুব ভালো। তো এই বাঘকে আমরা তাহলে কিভাবে জানি না একটা হিংস্র মাংসাশী প্রাণী? হ্যাঁ, তো এই যে আজকে যে কবিতাটি আমরা পড়বো, তোমাদের 17 নম্বর অধ্যায়ে নবনীতা দেবসেনের লেখা এই বাঘ কবিতাটি, যেটা এই সাধারণত বাঘকে আমরা যেরকমটা চিনি হিংস্র মাংসাশী, ঠিক তার উল্টোটি। হুম, বাঘকে আমরা নতুন রূপে দেখবো। হুম, তো সেই জন্যই এটা মজার কবিতা বলেছি। তো চলো এবার পড়ার প্রসঙ্গে যাওয়া যাক। হ্যাঁ, তো এখন আমরা নবনীতা দেবসেনের লেখা এই বাঘ কবিতাটি সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানবো। যেমন কবি পরিচিতি, অর্থাৎ যে নবনীতা দেবসেন যিনি কবিতাটি লিখছেন তার সম্পর্কেও আমরা কিছু তথ্য জানবো। হুম, কবিতাটির যে বিষয়বস্তু রয়েছে সেটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেও আমরা জানবো, এবং কবিতার মধ্যে অন্তর্নিহিত যে সমস্ত শব্দ রয়েছে, কঠিন কঠিন শব্দ, সেগুলোর অর্থ জানবো আমরা। হুম, এবং এই কবিতাটির নামকরণ সম্পর্কেও আলোচনা করব। হুম, তো চলো এবার একে একে সবটা জেনে নিই। তো নবনীতা দেবসেন ছিলেন একজন বাঙালি কবি, লেখিকা, উপন্যাসিক, শিশু সাহিত্যিক এবং একাধারে শিক্ষাবিদও। হুম, তো এই শিশু সাহিত্যিক নবনীতা দেবসেনের জন্ম হয় 1938 সালের 13ই জানুয়ারি কলকাতাতে। তার বাবা ছিলেন কবি নরেন্দ্র দেব এবং মা ছিলেন সুলেখিকা রাধারানী দেবী। তো নবনীতা দেবসেন খুব উচ্চ শিক্ষিতা ছিলেন এবং তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন, যেমন বাংলা, হিন্দি, ইংরেজি, জার্মানি, ফরাসি, অসামিয়া, এরকম প্রচুর ভাষা জ্ঞান তার ছিল। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে তিনি অধ্যাপনা করতেন। তো এই নবনীতা দেবসেন, তার প্রথম প্রকাশিত বই হলো প্রথম প্রত্যয়। হ্যাঁ, এবং তার সাহিত্য জীবনে বেশ কিছু লেখালেখি তিনি করেছেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বই হলো নটি নবনীতা, আমি অনুপম, খগেন বাবুর পৃথিবী, গল্পগুজব, সমুদ্রের সন্ন্যাসিনী, ট্রাকবাহনে ম্যাকমোহনে, হে পূর্ণ তব চরণের কাছে, নবনীতা প্রভৃতি এমন অনেক বই তিনি লিখেছেন। এবং তিনি যেখান থেকে শিশু সাহিত্যিক নাম অর্জন করেছেন সেটা হলো তার ছোটদের গল্প সমগ্র, যেটা তিনি লিখেছিলেন দুটো খণ্ডে। হুম, তো সেই দুটো খণ্ড মিলিয়ে তার ছোটদের লেখা যে গল্প, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গল্প হলো আবার এসেছে আষাঢ়, আষাঢ়ে গল্প,
কাঠুরে ও কাঠঠোকরা, চোর চোর, এছাড়া মনোময়ূরীর গল্প, হুম, মধ্যরাতের ভয়ঙ্কর প্রভৃতি, এমন অনেক গল্প রয়েছে তার, মানে ছোটদের জন্য। তো তিনি এই সাহিত্য জীবনে বেশ কিছু পুরস্কার এবং সম্মাননাও তিনি পেয়েছিলেন। তার মধ্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তার যে রম্য রচনা, আত্মজীবনীমূলক রম্য রচনা, যেটা নটি নবনীতা বলে, সেটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1999 সালে। এবং এই যে শিশু সাহিত্যের জন্য, অর্থাৎ তার যে ছোটদের গল্প সমগ্র দুটো খণ্ডে তিনি লিখেছিলেন, সেটা থেকে তিনি বিদ্যাসাগর পুরস্কার পান। হ্যাঁ, এছাড়া 2000 সালে তিনি পদ্মশ্রী ভূষণ সম্মানিত হন তিনি। এছাড়াও 2004 সালে কমল কুমার জাতীয় পুরস্কার তিনি পেয়েছেন। এছাড়াও বেশ ছোটখাটো পুরস্কার তিনি পেয়েছেন। হুম, তো এই শিক্ষাবিদ, শিশু সাহিত্যিক নবনীতা দেবসেন, যার মৃত্যু হয় 2019-এ 7 নভেম্বর কলকাতাতে। হুম, তো এই হলো আহ, নবনীতা দেব সম্পর্কে জানা কিছু তথ্য। হুম, তো চলো এবার কবিতায় যাওয়া যাক। তো এই কবিতাটি একটি বাঘ বা বাঘের ছানাকে কেন্দ্র করেই রচিত হয়েছে। হুম, তো চলো পড়ে দেখা যাক। তো কবিতাটির প্রথম স্তবকটি দেখো, কি বলছে? এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয়ে বাসা। তার মনে মনে জমছে কেবল রাগ, কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। মা বাবা তার বেঁচেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া। ধরবে বাকি, খাবেই বাকি, কোন ভদ্র বাঘের হেথায় বাঁধে ডেরা। বাচ্চা নাকি ধরতে পারে পাখি, যতই বাড়াক সব্বনেশে থাবা। পাখির সঙ্গে পেরে উঠবে নাকি, 1 মিনিটেই আকাশ পথে হাওয়া। এটা প্রথম স্তবক। চলো কি বলছে দেখা যাক। যে এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, যে বললাম যে একটা বাঘের ছানা, হুম, তাকে কেন্দ্র করেই রচিত হয়েছে। তো সেই বাঘ ছানা সম্পর্কে বলা হচ্ছে যে একটা ছোট্ট হলুদ বাঘ, অর্থাৎ একটা বাঘের ছানা, ব্যাঘ্র শাবক যাকে বলে, অর্থাৎ বাঘের ছানা, তাদের পাখিরালয়ে বাসা। তারা পাখিরালয়ে থাকে। বাসা মানে কি? বাসস্থান। হুম, তাই তো। তো তারা পাখিরালয়ে বাস করে, সেখানেই তাদের বাসা। পাখিরালয়, পাখিরালয় কি? দেখো, এই শব্দটাকে ভাঙো, ভাঙলেই দেখবে এর মধ্যে একটা অর্থ বার হয়ে আসছে। পাখিরালয়, পাখির আলয়, হুম, এটাই হয়তো ভাঙলে। তো পাখির মানে বুঝতে পারছো, পাখিদের কথা বলা হচ্ছে। আলয়, আলয় মানে কি? বাসস্থান বা বাসা, তাই তো। তো পাখিদের বাসস্থান যেটা, বা পাখিদের আশ্রয়স্থল, সেটাকে পাখিরালয় বলা হয়। তো সেই পাখিরালয়ের কথা বলা হচ্ছে। তারা একটা পাখিরালয়ে বাস করে। হুম, আচ্ছা, তোমরা কোনো পাখিরালয়ের নাম বলতে পারবে? ভারতের হোক কিংবা পশ্চিমবঙ্গের, তো বেশ কিছু পাখিরালয় রয়েছে। হুম, তো নাম বলতে পারবে তোমরা? আচ্ছা, আমিই বলছি। তোমাদের জন্য একটা ছোট্ট তালিকা তৈরি করেছি, যে ভারতের কিছু পাখিরালয়ের নাম। তো দেখো, পশ্চিমবঙ্গের 3টি পাখিরালয় রয়েছে, যে কুলিক পাখিরালয়, চিন্তামণি পাখিরালয়, রসিকবিল পাখিরালয়। তো ভারতের যেটা বৃহত্তম পাখিরালয় বলা হয়, সেটাই কুলিক পাখিরালয়। হ্যাঁ, যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই অবস্থিত, রাজগঞ্জের ওখানে, রায়গঞ্জের ওখানে। তো আর ঘানা পাখিরালয়, ভরতপুর পাখিরালয়, যেটা রাজস্থানে রয়েছে, এবং হরিকা লেক পাখিরালয়, যেটা পাঞ্জাবে অবস্থিত। এছাড়া কিতাম পাখিরালয়, যেটা সিকিমে অবস্থিত।
এবং নজরগড় রেইন পাখিরালয় যেটা দিল্লিতে, নল সরোবর পাখি অভয়ারণ্য যেটা গুজরাটে, এই নল সরোবর পাখি অভয়ারণ্য যেটা আহ ভারতের বিখ্যাত পাখিরালয়ের মধ্যে একটা। হুম। তো কিছু পাখিরালয়ের নাম সম্পর্কেও তোমরা জানতে পারলে, তাই না? আচ্ছা, আবার কবিতায় ফেরা যাক। তো কি হলো না, সেই ছোট্ট হলুদ বাঘ ছানাটি আহ তার কথা বলা হচ্ছে এবং তার পরিবারের কথা বলা হচ্ছে, যে সেই ছোট্ট হলুদ বাঘছানাটি এবং তার বাবা মা, তারা একটা পাখিরালয়ে বাস করে। হুম। তার মনে মনে জমছে কেবল রাগ। তার বলতে কার কথা বোঝানো হচ্ছে না, ছোট হলুদ বাঘটির কথা বলা হচ্ছে, যে বাঘছানাটি তার মনে মনে শুধুমাত্র রাগ জমছে। কেন না, কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। হুম। যে বনে তারা বাস করছে সেই বনটা শুধুমাত্র পাখি দিয়েই ঠাসা। ঠাসা মানে কি, যে একেবারে ভর্তি। হুম। তো ভর্তি তো হয়, এবার ঠাসা বলতে কি বোঝাচ্ছি, যে একেবারে চেপে চেপে ভর্তি, যে অনেক রয়েছে। হুম। তো পাখিরালয়েও তো পাখি থাকবে, কারণ পাখিরালয় হলে তো পাখিদেরই আশ্রয়স্থল, তাই না? তো সেখানে তো বেশি বেশি পাখি থাকবেই। কিন্তু ছোট্ট বাচ্চা নাকি সেটা বোঝে? সে, তার রাগ হয়, কারণ কেননা সেই বনটাতে শুধুমাত্র পাখি দিয়েই ভরা। হুম। কেন এই সমস্ত রাগ হচ্ছে পরে পরে জানতে পারবে আরো, কবিতাটি পড়লে। তারপর বলছে, মা বাবা তার বেঁচেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া। মা বাবা বলতে কাদের কথা বোঝানো হচ্ছে না, ওই হলুদ ছোট্ট বাঘছানাটি, তার মা বাবার কথা বলা হচ্ছে। হ্যাঁ। যে সেই বাঘের মা বাবা, তারা এই বনটি বেছেছেন। হুম। যে এই পাখিরালয়টি বেছেছেন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া। যে এমন একটা বন তারা চুজ করেছেন, যে যেখানে ছাগল হরিণ ভেড়া কিছুই নেই। কেন বলছে? কারণ কি, আমরা কি জানি যে বাঘেরা মাংসাশী হয়, তাই না? তারা তো গরু মোষ ছাগল হরিণ ভেড়া এই সমস্তই শিকার করে, তাই তো? কিন্তু এই যে বা ব্যাঘ্র শাবক বা এই বাঘের ছানাটি এবং তার পরিবার এমন একটা বনে বাস করছে, আহ যে পাখিরালয়ে তারা বাস করছে, যেখানে শুধুই পাখি ভর্তি। সেখানে কোনো ছাগল হরিণ ভেড়া কিছুই নেই, শুধুই পাখি। হুম। তারপর দেখো, ধরবে বা কি, খাবেই বা কি। যে এখানে তো ছাগল হরিণ ভেড়া কিছুই নেই, তাহলে সে কি শিকার করবে, কি ধরবে আর কি খাবে? হ্যাঁ। তো আহ সেখানে তো শুধুই পাখি, তাই বলছে ধরবে বাকি আর খাবেই বাকি। কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। হুম। আহ সেই বাঘছানাটির বক্তব্য আর কি, যে কোন ভদ্রবাগে এখানে ডেরা বাঁধে। তো হেথায় মানে কি, যে এখানে। হ্যাঁ। এবং হেথায় বাঁধে ডেরা। ডেরা মানে কি, ডেরা মানে আমরা সাধারণত জানি কোনো স্থান যেখানে থাকা হয়। হ্যাঁ। কিন্তু যে স্থানে থাকা হয় সেটা অস্থায়ী হয়, তাই সেটা ডেরা বলা হয়। যে সেখানে থাকছে, এবং কখনো একটা সময় সেখান থেকে চলে যেতে পারে, সেজন্যই এটাকে ডেরা বলা হয়। তো ডেরা মানে হলো কোনো অস্থায়ী আবাস বা অস্থায়ী বাসস্থান, এরকম বলা হয়। তো সেই বাঘছানাটি তার বাবা মায়ের উদ্দেশ্যে বলছে যে কোন ভদ্রবাঘে এখানে বাসা বাঁধে বা এখানে ডেরা বাঁধে। হুম। যেখানে শুধুই পাখি, তাদেরকে ধরা যায় না, খাওয়া যায় না, কোনো ছাগল হরিণ ভেড়া কিছুই নেই, সে কি শিকার করবে আর কি খাবে? হুম। তারপর সে মানে রাগ করে তার বাবা মায়ের উদ্দেশ্যে বলছে আর কি। তারপর দেখো, বাঘছানা কি ধরতে পারে পাখি, যতই বাড়াক সব্বনেশে থাবা। হুম। যে বাঘছানা কি আর পাখি ধরতে পারে? যতই বাড়াক সব্বনেশে থাবা। সব্বনেশ মানে কি, যে সর্বনাশে। সব্বনেশে থাবা বলা হচ্ছে কেন? যে বাঘেরা তো হিংস্র হয়, এবং তাই তো তাদের থাবা দিয়েই তো ধরে তারা শিকার করে, তাই না? থাবা মেরেই কোনো
জন্তু বা মানুষ যাই বলো, থাবা দিয়েই তো তারা শিকারটা করে। সেই জন্য বলছে সব্বনেশে থাবা, যা থাবা থেকে পালিয়ে বাঁচতে পারে না। হ্যাঁ, তো এখানে বলছে যে বাঘছানা কি আর পাখি ধরতে পারবে? ওই সব্বনেশে বা সর্বনাশে সেই থাবা বাড়ালেও পাখি কি আর ধরা যাবে? হুম, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি? 1 মিনিটেই আকাশ পথে হাওয়া। যে যতই তার ওই সর্বনাশে সেই থাবাটা বাড়াক, পাখি কি আর ধরতে পারবে? পাখির সঙ্গে কি আর সে পেরে উঠতে পারবে? কারণ পাখি তো 1 মিনিটে ফুরুত করে উড়ে পালিয়ে যায়, তাই না? ওদের তো ধরাই যায় না, ওরা তো এমনিই ছোট্ট ছোট্ট। তার উপরে ওরা উঠতে পারে। হ্যাঁ, ধরতে গেলেই তারা উড়ে চলে যায়। এই যে আকাশ পথে হাওয়া মানে তারা আকাশের দিকে উঠে যায়, তাদেরকে আর ধরা যায় না। হুম, তো সেজন্যই এটা একটা বাঘের বাচ্চার বা বাঘছানা তার অভিমান থেকে লেখা। সে রাগ করে এই সমস্ত তার বক্তব্য আর কি এগুলো। হুম, আচ্ছা, চলো এবার পরের স্তবক দেখা যাক কি বলছে। তারপর দেখো, পরের স্তবক, ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত, লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা, পাখিরা সব কিচমিচিয়ে তত, উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা। ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে, কি আর করে, গেল নদীর পাড়ে, লালঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। বাঘের ছানা জানতো না তো মোটে, কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়, গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, ওরে বাবা, কে আমাকে ছাড়ায়। হুম, তো কি বলছে, ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত, যে সে তো বাঘের ছানা, বাঘের ছানা তো আর অনেক বড় সড়ো হয় না, যে তারাও ছোটবেলায় ছোট থাকে। হ্যাঁ, এবং তার সেই ছোট্ট শরীরটা দিয়ে যতটা পারে লাফিয়ে পাখিগুলোকে ধরতে যায়। কিন্তু আহ, পাখিরা সব কিচমিচিয়ে তত, উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা। যে যখনই সে তার শরীর দিয়ে যতটা পারে লাফিয়ে পাখিটাকে ধরতে যায়, পাখিগুলো অমনি কিচিরমিচির শব্দ করে তারা উড়ে, ডানা মেলে উড়ে পালিয়ে যায়। তাই বাঘ তাদেরকে আর ধরতে পারে না, আর সে খেতে পারে না। হুম, তারপর ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে, যে ছোট্ট বাঘটি কোনো শিকার করতে পারছে না, তাই তার পেটে অনেক খিদে রয়েছে, তার খিদে পাচ্ছে। হুম, কি আর করে, গেল নদীর পাড়ে, সে খিদের চোটে যাতে সে কোনো শিকার পায়, হুম, কিছু যাতে খেতে পায়, সেই জন্য সে নদীর পাড়ে গেল। হুম, লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। শেষে সে কি হলো না, আহ কাঁকড়া শিকার করতে গেছে, যে যদি ধরতে পারে তাহলে তো খেয়ে তার খিদে মেটাতে পারে, সেই আশায় আর কি। তো কি বলছে, লাল ঠেঙো সব কাঁকড়া। লাল ঠেঙো মানে কি, যে ঠেঙো, ঠেঙো শব্দটা কোথা থেকে এসছে বলতো? যে ঠ্যাং থেকে ঠেঙো শব্দটা এসছে। ঠ্যাং মানে কি জানি আমরা, বলতো? ঠ্যাং মানে পা, তাই তো? তো সেই ঠ্যাং থেকে ঠেঙো শব্দটি এসছে, এবং ঠ্যাং মানে হলো পা। তো এখান থেকে কি দাঁড়াচ্ছে মানেটা তোমরা নিজেরাই বলতে পারবে, যে লাল ঠেঙো মানে হলো লাল পাওয়ালা। হুম, যে লাল পেয়ে কাঁকড়াদের কথা বলা হচ্ছে, যে লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে, যে সেই নদীর পাড়ে যেখানে সে শিকার করতে গেল কিছু খাবারের সন্ধানে, সেখানে লাল পাওয়ালা কিছু কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। লম্বা থাবায় ধরতে যদি পারে, যে তাদেরকে তার লম্বা থাবা দিয়ে যদি ধরতে পারে তাহলে তার সে খেয়ে তার খিদে মেটাতে পারে। হুম, তারপর বাঘের ছানা জানতো না তো মোটে, কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়। যে বাঘের ছানা তো আর এটা জানে না যে কাঁকড়াকে ধরতে গেলে কাঁকড়া যে তার দাঁড়া দিয়ে চিমটে কেটে ধরে। হুম, সে তো আর জানে না। গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, ওরে বাবা, কে আমাকে ছাড়ায়। যে সে যেই না গর্তে তার থাবাটা বাড়ালো কাঁকড়াটা ধরার জন্য, অমনি বাঘের ছানাটি কেঁদে ওঠে। যে কি বলে না, ওরে বাবা, কে আমাকে ছাড়ায়। হ্যাঁ, এই বলে সে কেঁদে উঠলো, কারণ কাঁকড়া তার দাঁড়া দিয়ে তাকে
চিমটে ধরেছে, হ্যাঁ, তার থাবা আঁকড়ে ধরেছে। হুম। সে ব্যথায় চিৎকার করে ওঠে, কেঁদে ওঠে। না, বুঝতে পারছো তোমরা? আচ্ছা। আচ্ছা, এই কাঁকড়া যার দাঁড়া রয়েছে তোমরা জানো, এবং আশা করছি তোমরা সকলেই কাঁকড়া দেখেছো। দেখো, এখানে আমি ছবিও দিয়েছি কাঁকড়ার। এই যে লাল পাওয়ালা কাঁকড়া, যেগুলো নদীর আশেপাশে বা সমুদ্র সৈকতে দেখা যায়। তো এই যে কাঁকড়ার যেমন দাঁড়া আছে, এই রকম দাঁড়াওয়ালা আরো কিছু পোকা বা এরকম কিছু প্রাণীর নাম বলতে পারবে তোমরা? বলো দেখি, আরো এরকম দাঁড়া আছে কার কার? দু একটা নাম বলো। হুম। মোচা দেখেছো তোমরা? মোচা, যে চিংড়ির একটা বড় সাইজের যেটা হয় মোচা বলে, সেটারও দাঁড়া থাকে। হ্যাঁ, তারাও ওই দাঁড়া দিয়ে তাদেরকে ধরতে গেলে এরকম চামটে ধরে। এছাড়া আর কার দাঁড়া রয়েছে? বাহ, খুব ভালো। কাঁকড়া বিছে, তাই না? তারও সামনের দাঁড়া রয়েছে, যেটা দিয়ে সে ফুটিয়ে দেয়, এবং ক্ষতি হয় মানুষের। অনেক সময় মানুষ মারাও যায়। হুম। তো যাই হোক, আহ এটা হলো দ্বিতীয় স্তবক। চলো আবার কবিতায় ফেরা যাক, যে এই কবিতার পরের স্তবকে কি বলছে দেখা যাক। তো এখান থেকে আমরা কি জানলাম না, যে বাঘছানাটি সে পাখিদেরকে ধরতে পারছে না, এবং তার পেটে খুব প্রচন্ড খিদে রয়েছে। সে খিদের চোটে নদীর পাড়ে গেছে কাঁকড়া শিকার করতে, যদি সে ধরতে পারে তাহলে একটু খেতে পারবে। কিন্তু কাঁকড়া তার দাঁড়া দিয়ে তাকে জব্দ করে ফেলে। হুম, চলো এবার পরেরটা কি বলছে। আচ্ছা, কি বলছে? ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা, এক থাবড়ায় কাঁকড়া দাঁড়া কাটে। হুম। তো ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে। তো সেই ঘাটে বা নদীর পাড়ে, যেখান থেকে ওই বাঘের ছানাটি কাঁকড়াটাকে ধরতে গেছে, এবং কাঁকড়া যেখান দিয়ে তার হাতে তাড়া দিয়ে চামটে ধরেছে, সেখানে যখন সে ব্যথায় চিৎকার করে ওরে বাবা কে আমাকে ছাড়ায় বাঁচায় বলে চিৎকার করে কাঁদতে থাকে, তখন তার কান্না শুনে তার মস্ত হলুদ বাবা, হুম, মস্ত মানে কি, যে বিশাল আকার, হলুদ বাবা মানে বাবা বাঘ, এই হলুদ ছোট্ট বাঘের বাচ্চাটির বাবা, সে তো মস্ত হবেই তো, কারণ বাঘ, বাঘের বাচ্চা তো ছোট্ট হয়, এবং তার বাবা মানে কি, যে বড় বাঘ। হ্যাঁ, তো বড় বাঘ তো অনেক বড় আকারের হয়। তো তাই বলছে মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে। তার বাচ্চার কান্নার চিৎকার আওয়াজ পেয়ে সে ঘাটে দৌড়ে আসলো, বাড়িয়ে দিলেন গোপ্তা নখের থাবা। তার যে গোপ্তা নখের থাবা, মানে এই যে বাঘের ছানাটির কথা বলা হচ্ছে, তার থাবা তো ছোট্ট হবে, কারণ তার আকারটাও ছোট্ট, তাই তার থাবাটাও ছোট্ট হবে। এবং এই যে বাবা বাঘ, সে তো বিশাল আকার, এবং তার থাবাটাও তো গোবদা হবে। গোবদা মানে কি, যে খুব মোটা, মাংসলো টাইপের এরকম। তো বাঘের আকার যত বড়, তার থাবাটাও তত বড় হবে, তাই না? তো সেই তার বাবা বাঘ তার সেই মাংসলো, মোটা ফোলা সেই বড় নখের থাবা দিয়েই এক থাবড়ায় কাঁকড়ার দাঁড়া ভেঙে দেয়। হুম। তারপর খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য, বাঘ জননী লজ্জা পেলেন তখন, ভোদর তনুষ ব্যাঘ্র যেতই বৎস, ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী, বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। তো কি বলছে পরে? খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মিনি মৎস্য, তো কি হলো? সে তো পাখিও ধরতে পারলো না, পাখি ফুরুত করে উড়ে আকাশে পালিয়ে যায়। এবং তারপরে কাঁকড়া খাবে বলে গেল নদীর পাড়ে, কাঁকড়াও তার দাঁড়া দিয়ে তাকে অ্যাটাক করে, তাও খেতে পারলো না। তার তো প্রচন্ড খিদে পেয়েছে। শেষে কি করলো না, খিদে সহ্য করতে না পেরে, উপায় না পেয়ে সে কাদায় মাছ ধরতে গেল। হ্যাঁ,
মৎস্য মানে কি? মৎস্য মানে মাছ। তো সে কাদায় শেষমেশ মাছ ধরতে গেল খাবে বলে। বাঘ জননী লজ্জা পেলেন তখন। বাঘ জননী এই ছোট্ট হলুদ বাঘের বাচ্চাটি, বাঘের ছানাটির মা। হুম, বাঘ ছানাটির মা তার জননী। জননী মানে কি আমরা জানি? জননী মানে মা। তো বাঘ জননী মানে খুবই স্বাভাবিক যে এই বাঘ ছানাটির মাকে বলছে, তাই তো? তো সেই বাঘের মা তখন লজ্জা পেল যে বাঘ হয়ে সে মাছ ধরতে যাচ্ছে। হুম, তাই বলছে, ভোঁদর তো নোস, ব্যাঘ্র যে তুই বৎস। যে ভোঁদর, ভোঁদর কি তোমরা দেখেছো কখনো বা নাম শুনেছো কখনো? হুম, তো এই ভোঁদর হলো এক ধরনের বন্য বিড়াল বলা হয় তাকে, হ্যাঁ, যে যারা মাছ খেতে ভালোবাসে এবং মাছ শিকার করেই তারা তাদের দিন যাপন করে, বেঁচে থাকে, এরকম। তো তাই তার মা, মানে বাঘছানাটির মা তাকে বলছে যে ভোঁদর তো নোস, যে তুই তো আর সেই বন্য বিড়াল ভোঁদর, তুই ভোঁদর তো আর নয়, ব্যাঘ্র যে তুই, যে বাঘ যে তুই বাঘ, হ্যাঁ, বৎস মানে বাছা, যে ভোঁদর তো আর নোস তুই, তুই তো বাঘ রে বাছা, এরকম বলছে। তো কেন বলছে তার মা? যে এই যে একটু আগে আমরা বলছিলাম যে বাঘেদের আহ চরিত্র সম্পর্কে আমরা কি জানি, যে বাঘরা অনেক হিংস্র হয়। তারা গরু, মোষ, ছাগল, ভেড়া, মানুষ এই সমস্ত শিকার করে। হ্যাঁ, একটা প্রচন্ড রকমের সাহসিকতার পরিচয় পাওয়া যায়, হিংস্রতার পরিচয় পাওয়া যায়, তাই না? কিন্তু এখানে এই ছোট্ট হলুদ বাচ্চাটি, মানে বাঘের বাচ্চাটি, সে সে তো আহ, তার কোনো হিংস্রতা প্রকাশ পাচ্ছে না। হুম, সে কি শিকার করছে অবশেষে? না, মাছ শিকার করতে গেছে। হ্যাঁ, সেটা বাঘ জাতির লজ্জা। হুম, তো যেমন ধরো তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো। তো তোমাদেরকে যদি ধরো বলা হয় যে তোমরা, তোমাদের ধরো বলা হলো যে ধরো তোমাদের কোনো একটা সাহসিকতার একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো তোমরা তখন বড় হয়ে গেছো। তো ধরো একটা উদাহরণ দিয়ে বলি, যে তোমাদেরকে বলা হলো যে একটা আহ জলের বোতল রয়েছে এবং এক সাইডে আহ, একটা মুরগির বাচ্চা রয়েছে। হ্যাঁ, তো দুটোর মধ্যে যে কোনো একটাকে আনতে হবে। তো কি করবে? যাদের যাদের অনেক সাহস, তারা ধরো মুরগির বাচ্চাটা নিয়ে আসবে। হ্যাঁ, এবার এটা তো স্বাভাবিক যে মুরগির বাচ্চা সে তো কোনো ক্ষতি করবে না, বা তাকে যদি ধরি সেখানে তো মানে খুব একটা কিছু হয়ে যাবে না। কিন্তু ধরো তুমি খুব ভীতু, ভীতুর জন্য তুমি মুরগির বাচ্চাটার বদলে তুমি জলের বোতলটা নিয়ে এসছো। তখন সেখানে কি বলা হবে? যে বাবা তুই এত বড় হয়ে গেলি, এখনো এত ভয় পাস যে একটা সামান্য মুরগির বাচ্চা নিয়ে আসতে পারলি না? হ্যাঁ, এরকমটা বলা হয়। তো সেই রকম এই বাঘের বাচ্চাটি সে বাঘ হয়ে সে শেষমেশ কিনা মাছ শিকার করছে। হ্যাঁ, তো এটা একটা লজ্জার বিষয়। তাই এই বাঘের মা, মানে বাঘছানাটির মা, সে লজ্জা পেল যে এ তো গোটা বাঘ জাতির লজ্জা। হুম, যে বাঘ নামের কলঙ্ক সে শেষমেশ কিনা মাছ শিকার করছে, আর কিছু পেল না। হুম, তাই তাকে বলছে যে ভোদর তো আর নস তুই, তুই তো বাঘ। হ্যাঁ, যে মাছ শিকারটা তার মানায় না। হুম, তারপর ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি। যে এই ছানার এই দুঃখে, মানে এই বাঘ বাচ্চাটির এই দুঃখে তারা দুঃখিত হয়ে, হুম, তারা আহ বদলে নিলেন বাড়ি। তারা যে পাখিরালয়ে থাকতেন, মানে সেই আহ, বাবা বাঘ, মা বাঘ এবং সেই বাঘের ছানা, তারা এই যে একটা পরিবার, বাঘের পরিবার, তারা যে পাখিরালয়ে থাকতো, তো সেখানে দেখছে যে তার বাঘের ছানাটি সে কোথাও খেতে পারছে না, সে অভুক্ত থাকছে। হুম, কিছু শিকার করতে পারছে না।
পাখি তো ধরতে পারছেই না। তারপর কাঁকড়া ধরতে যাচ্ছে, কাঁকড়াও তাকে অ্যাটাক করছে। শেষমেশ তাকে মাছ ধরে খেতে হচ্ছে। এটা ভারী দুঃখজনক ব্যাপার, হ্যাঁ, এবং ভারী লজ্জার ব্যাপার। তো সেই জন্য সে তার ছানার মানে তাদের বাচ্চাটির দুঃখে তারা দুঃখিত হয়ে তারা তাদের বাড়ি বদলে নিলেন। হ্যাঁ, কোথায় গেলে না, সেই থেকে বাঘ যায় না পাখিরালয়ে, সবাই মিলে থাকে সজনে খোলায়। সেখান থেকে তারা আর সেই পাখিরালয়ে যায় না, তারা সবাই মিলে এখন সজনে খোলায় থাকে। সজনে খোলা মানে যেটাকে সজনে খালি বলা হয়, হ্যাঁ। তো এই সজনে খালি এটা একটা বন্যপ্রাণ অভয়ারণ্য। হুম, যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আহ, সুন্দরবনের সজনেখালি নামক একটা স্থান, যেখানেই এই সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য অবস্থিত। হ্যাঁ, মানে ওই সজনেখালির ওই ওটাকে মানে ওই অভয়ারণ্যটাকে বন্যপ্রাণ অভয়ারণ্য বলা হয়। এবং সেখানে প্রাণীরা মোটামুটি থাকতে পারে। হ্যাঁ, তো এই যে সজনেখালির যে বন্যপ্রাণ অভয়ারণ্য, সেটা আহ বেশ কিছুটা জায়গা জুড়ে অবস্থিত, যে 362 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এটা রয়েছে। মানে এই অভয়ারণ্যটি, এবং এটা প্রথম স্থাপিত হয় 1976 সালে। উম, তো এই সজনেখালির ওই অভয়ারণ্যের কথা বলছেন আহ কবি এখানে। যে তারা আর পাখিরালয়ে যায় না, পাখিরালয়ে থাকে না, যেখানে শুধুই পাখি, সেখানে আর যায় না। তারা সজনেখালিতে ওই বন্যপ্রাণ অভয়ারণ্যতে চলে আসে, যেখানে আরো পশু পাখি ছিল, মানে আরো অন্যান্য পশুরা ছিল, যাদেরকে শিকার করে খেতে পারবে সেরকম একটা অভয়ারণ্য, সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য। সেখানে তারা অবশেষে এসে থাকে। হুম, তো দেখো, আমরা এখন দেখতে পাই যে কি দেখি না, আহ এই যে দিনের পর দিন যে গাছ কাটা যাচ্ছে, গাছ কেটে বা বন জঙ্গল সাফ করে সেখানে বড় বড় কারখানা গড়ে তুলছে, আহ বড় বড় বিল্ডিং গড়ে উঠছে। হ্যাঁ, তো এর ফলে কি হয় না, দেখছি আমরা যে কত জীবজন্তু লুপ্ত হয়ে যাচ্ছে, তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, অভুক্ত থেকে থেকে তারা লুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? এরকম করে অনেক হিংস্র প্রাণীই বলো বা এমনি সাধারণ কিছু প্রাণী, যেগুলোর এখন বিরল, মানে তাদেরকে এখন আর দেখাও যায় না, তাই না? এরকম করে বন্য পশুদের ক্ষতি হচ্ছে। শুধু পশু বলেই নয়, আহ যে পাখিরালয়গুলো রয়েছে, এছাড়াও তো কয়েকটা নির্দিষ্ট একটা পাখিরালয় রয়েছে, কিন্তু এছাড়াও যে সমস্ত ধরো আমাদের গ্রামে গঞ্জে বা শহরতলিতে কোনো দেখবে একটা দুটো বড় বড় গাছ রয়েছে, সেই গাছগুলোতে বেশ কিছু পাখি এসে বাসা বাঁধে, তারা থাকে, তাই না? কিন্তু দেখা যায় একটা সময় সে গাছগুলোও কেটে ফেলা হয়, সে সেখানে কোনো কাজে লাগানোর জন্য, সেখানেও বড় বড় বিল্ডিং বানানোর জন্য সে গাছগুলোও কেটে ফেলা হয়। ফলে কি হয় না, এই পশু পাখি নানান জীবজন্তু দেখতে পাচ্ছি আমরা দিন দিন তারা অবলুপ্ত ঘটছে, তাদেরকে আর দেখা যায় না। হুম, তো সেই রকম একটা বাস্তব চিত্র কবি এখানে তুলে ধরেছেন, আর একটা মজার ছড়ার মধ্যে দিয়ে। হ্যাঁ, আহ, তো আমাদের কি করা উচিত বলতো, যে আহ, এই যে গাছ কেটে দেওয়া বা বন জঙ্গল সাফ করে নতুন নতুন বিল্ডিং তৈরি করা, কারখানা গড়ে তোলা, এগুলো কি আমাদেরকে বন্ধ করতে হবে, তাই না? যে যতটুকু প্রয়োজন ততটুকু করা উচিত, এবং তাদেরকেও বাঁচতে দিতে হবে, তাই না? আহ ঠিক আছে, তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা কবিতাটি। তো কবিতাটির বিষয়বস্তু নিয়ে আমি আরেকবার প্রথম থেকে আলোচনা করে নিই। হ্যাঁ, তো কবিতাটি মূলত কি বলছে, যে এই যে বললাম প্রথমে যে একটা ছোট্ট বাঘের ছানাকে কেন্দ্র করেই রচিত হয়েছে কবিতাটি, এবং আমরা কি দেখতে পাই
না, একটা ছোট্ট বাঘের ছানা, সে কোথাও শিকার খুঁজে পায় না, এবং তাদের বাসা একটা পাখিরালয়ে। তারা একটা পাখিরালয়ে তার বাবা মাকে নিয়ে বাস করে, এবং সেখানে শুধুই পাখি ভর্তি। হুম। এবং পাখিটা সে পাখি শিকার করতে পারে না, পাখিরা ডানা মেলে উড়ে পালিয়ে যায়। এরপর সে কি করে না, খিদের চোটে সে নদীর পাড়ে যায়। সে কাঁকড়া ধরার যে কাঁকড়া ধরে সে তার খিদে মেটাবে, কাঁকড়াও তাকে আক্রমণ করে, সে পারে না। শেষমেশ সে মাছ ধরতে আসে, এবং সেখানে তার মা যে লজ্জা পেয়ে যে বাঘ হয়ে শেষমেশ মাছ শিকার করছে, এবং সেই তার সন্তানের মানে তার বাচ্চার দুঃখে দুঃখিত হয়ে তার বাঘ বাবা এবং বাঘ মা তার বাচ্চাকে নিয়ে সেই পাখিরালয়ে আর বাস করে না, তারা অন্যত্র চলে যায়, মানে সজনেখালি আহ যেটা বন্যপ্রাণ অভয়ারণ্য, সেখানে গিয়ে তারা বাস করে। হুম। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই হলো কবিতাটির বিষয়বস্তু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ এবং সারমর্ম। এবারে সেই নামকরণের দিকটা। হুম। তো কবিতাটি তোমাদের পড়ে কি মনে হলো? তোমরা দেখতে পেলে যে একটা বাচ্চানাকে নিয়েই কবিতাটা লেখা, তাই না? প্রত্যেকটাই বাচ্চানার জবানিতেই যেন লেখা, তাই না? তো সেই অর্থে আহ, কবিতাটির নামকরণ বাঘ যথেষ্ট যুক্তিযুক্ত। এছাড়াও আমরা দেখি যে এর মধ্যে আরো একটা বিষয় লক্ষ্য করার আছে, যে আমরা কি বললাম, প্রথমেই আলোচনা করলাম যে বাঘেদের সাধারণ যে সমস্ত বৈশিষ্ট্য হয়, হিংস্র, মাংসাশী, হ্যাঁ, তারা তাদের একটা সাহসিকতার পরিচয় পাওয়া যায়। হ্যাঁ। তো এখানে দেখতে পাই আমরা যে বাঘছানাটি বা তার বাবা মা, তারা একটা পাখিরালয়ে বাস করে, যেখানে শুধুই পাখি বাস করে। হ্যাঁ। এবং শিকার বলতে সেই অর্থে সেখানে কিছুই নেই, কোনো বাঘ হরিণ ছাগল গরু মোষ কিছুই নেই, তারা আহ, সেরকম শিকার করতে পারে না। এবং যে বাঘ ছানাটি, শুধু মূলত তার কথাই বলি, কি দেখলাম আমরা, না সে পাখিও তো ধরতে পারে না, কাঁকড়াও ধরতে পারেনি, উল্টে তাকেই কামড়ে দিয়েছে। এবং শেষমেশ সে মাছ শিকার করছে। হ্যাঁ। তো এটা তো বাঘের পরিচয় নয়, বাঘের বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে না, বাঘের বৈশিষ্ট্যের উল্টো। হুম, কিন্তু এটা বাঘ নিয়েই লেখা কবিতা, তাই কবিতাটির নামকরণ বাঘ হয়েছে। এবং শুধু বাঘ নাম দিয়েই আহ কবি ক্ষান্ত হননি, আমরা দেখি যে বাঘ দিয়ে একটা বিস্ময়বোধক চিহ্ন দেওয়া রয়েছে। হ্যাঁ। কেননা যে বাঘের বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে না, হুম, সেই জন্যই বাঘের শেষে মানে নামকরণ বাঘের শেষে একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, দেখবে। হুম। তো অবশেষে বলবো যে এই একটা মজার ছড়া, যে বাঘ নামকরণ করা হয়েছে, তো সেই নামকরণটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এবং আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা যথেষ্ট সার্থক এবং সুন্দর একটা নামকরণ হয়েছে, এবং ছড়াটিও একটা বেশ সুন্দর মজার ছড়া বা কবিতা, তাই না? এবং এর শেষেও একটা কথা বলবো, যে কবিতাটির মধ্যে একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন এই কবি, যেটা আমি একটু আগেও বললাম। উম, এবং তোমরাও সতর্ক থেকো। হ্যাঁ। উম, যাতে তোমরাও বড় হয়ে এই কাজটি না করতে পারো বা না করো, সেজন্যই আমি বারবার বলছি যে সমস্ত প্রাণীদের কথা ভাববে। হ্যাঁ। যে তাদেরও বাঁচার অধিকার রয়েছে, এই পৃথিবীতে তাদের এক্সিস্ট আছে বলেই, আছে মানেই তাদেরকে বাঁচতে হবে, তাদেরও প্রাণ রয়েছে। হ্যাঁ, তারাও তাদের খিদে মেটাবে যথেষ্ট, মানে তাদের নির্দিষ্ট একটা ঠিকঠাক যোগ্য বাসস্থান তাদেরও দরকার। হ্যাঁ। তো এই যে একটু আগে বললাম যে দিন দিন কত প্রাণী লুপ্ত হচ্ছে, তো সেই দিকটা তোমরাও খেয়াল রাখবে, যে তোমরাও যেন বড় হয়ে এরকমটা না করো। হ্যাঁ। সবার কথা ভাববে, মানুষেরও যেমন বাঁচার অধিকার আছে, প্রাণীদেরও বাঁচার অধিকার আছে। তো এই হলো
কবি নবনীতা দেবসেনের লেখা বাক কবিতাটি। এবং এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছো, এবং এর মধ্যে যদি কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই জানিয়ে পরের ক্লাসে। কেমন? ভালো থেকো সবাই, ভালো করে পড়ো। ধন্যবাদ।